জনসমুদ্রে পরিণত হচ্ছে জাতীয় স্টেডিয়াম। সন্ধ্যায় সিঙ্গাপুর বাংলাদেশ ম্যাচ দেখতে মুখিয়ে ফুটবল প্রেমীরা। জয়ের বিকল্প দেখছেন না কোচ। যুক্তরাজ্য পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। টার্নিং পয়েন্ট হতে পারে তারেক ইউনূস বৈঠক, জানালেন ফখরুল। সিদ্ধান্তের এখতিয়ার দেয়া হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে। আমরা প্রত্যাশা করছি যে এটা বাংলাদেশের যে রাজনৈতিক যে সংকটগুলো আছে এগুলোকে কাটিয়ে উঠতে একটা পজিটিভ ভূমিকা রাখতে পারে এই সাক্ষাৎকারটা। সবার মতামতেই হতে হবে করিডোরের মতো ভূ রাজনৈতিক সিদ্ধান্ত, বলছেন বিশ্লেষকরা। রোহিঙ্গা সংকট সমাধানে সরকারের উদ্যোগ প্রকাশের তাগিদ। কোন কথার সাথে কোন কথা মিল নাই, এক ধরনের পরস্পর বিরোধিতা করেছেন তারা। মিয়ানমারের সাথে আমাদের সম্পর্ক বিষয়, জাতিসংঘের সাথে আমাদের সম্পর্ক বিষয়, কাজে এই বিষয়গুলো সম্পর্ক কিন্তু স্পর্শকাতরতা আছে এবং সেই ক্ষেত্রে আছে বলেই সেগুলো নিয়ে পরিষ্কার করা উচিত। জুলাই গণহত্যা ও আহতদের মামলায় আসামিদের নাম বেশি থাকায় তদন্তে বিঘ্ন ঘটছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তালিকায় বহু নির্দোষ। 10-15 জনের নাম দিচ্ছেন, 200-250 বেনামি লোক দিচ্ছেন, এই জন্য কিন্তু ইনভেস্টিগেশনও দেরি হয়ে যাচ্ছে। এর ভিতরে অনেক দোষী আছে, অনেক নির্দোষী লোকেরও আপনার আসামি করে দিচ্ছে। টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস। ন্যাশনাল গার্ডের আরো 2000 সেনা মোতায়েনের পরও লাগামহীন পরিস্থিতি। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। এশিয়ান কাপ বাছাইয়ে মঙ্গলবার সন্ধ্যা 7টায় সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে হামজা জামালরা। এই ম্যাচে জয়ের বিকল্প দেখছেন না বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। দেরিতে ক্যাম্পে যোগ দিলেও দলের সবার সাথে ভালোভাবেই মানিয়ে নিয়েছে সমিত সোম। অন্যদিকে ম্যাচটা কঠিন হলেও নিজেদের পরিকল্পনা অনুযায়ী সিঙ্গাপুর খেলবে বলে জানিয়েছেন দলের কোচ। এই ম্যাচে জয় পেলেই খুলে যাবে এশিয়ান কাপের মূল মঞ্চে খেলার দুয়ার। অবশ্য হামজা সমিতদের আসার পরেই সেই স্বপ্নটা আরও দৃঢ় হয়েছে দেশের ফুটবল ভক্তদের। সেই লক্ষ্যেই অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছেন জামাল হামজারা। ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জয় বাড়িয়েছে আরও আত্মবিশ্বাস। সেটা কাজে লাগিয়ে ভক্তদের জয় উপহার দিতে দৃঢ় প্রত্যয়ী ক্যাব্রেরা শিষ্যরা। অন্যদিকে ছেড়ে কথা বলতে নারাজ সিঙ্গাপুর। পূর্ণ 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার প্রত্যাশা সফরকারীদের। বাংলাদেশ দলকে সম্মান করি, আমাদের অ্যাওয়ে ম্যাচ অবশ্যই চাপ থাকবে, তবে আমরা আমাদের প্ল্যান অনুযায়ী খেলব। জয়ের জন্যই মাঠে নামবো আমরা। চমৎকার একটি প্রস্তুতি ম্যাচ খেলেছি। ভুটান ম্যাচ আমাদের অনেক আত্মবিশ্বাস জুগিয়েছে। আমরা প্রস্তুত সিঙ্গাপুরের জন্য। দর্শক, বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের সবশেষ আপডেট জেনে নেব। জাতীয় স্টেডিয়াম থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমার সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রিয়ান রাফতির কাছে। রিয়ান, সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের শুরুর একাদশ কেমন হতে পারে, আর সমিত সোম কার জায়গা নিচ্ছেন সেই সম্পর্কেও জানাবেন আমাদের। ধন্যবাদ শাওন। এই মুহূর্তে কিন্তু আমি অবস্থান করছি জাতীয় স্টেডিয়ামের 3 নম্বর গেটে, এবং এই গেট দিয়েই কিন্তু সাধারণ দর্শক যারা আছেন গ্যালারিতে যারা প্রবেশ করবেন 3 এবং 4 নম্বর যে গেট আছে এই গেটটি তারা কিন্তু ব্যবহার করবেন, এবং 1 নম্বর এবং 2 নম্বর গেট যেটি আছে সেখান দিয়ে কিন্তু ভিআইপিদের ভিতরে প্রবেশ করার জন্য ব্যবস্থা করা হয়েছে। এবং এই মুহূর্তে একটু আমি আপনাকে জানিয়ে দিতে চাই যে এখানে কিন্তু যে নিরাপত্তা কর্মীরা যারা আছেন তারা কিন্তু অনেক আগে থেকেই এসে কিন্তু এখানে বসে আছেন। দর্শকরা যেন নির্বিঘ্নে এবং কোনো শঙ্কা ছাড়াই যেন ভিতরে ঢুকতে পারে, কোনো প্রবলেম যেন না হয়। কারণ ভুটান ম্যাচে আমরা কিছু অপ্রীতিকর ঘটনা দেখেছি এখানে। এই 3 নম্বর গেটে কিন্তু আমার চোখের সামনে কিন্তু এখানে গেট ভেঙে দর্শকদের আমরা ঢুকে যেতে দেখেছি। 4 নম্বর গেট দিয়েও কিন্তু আমরা দর্শকদের গেট ভেঙে ঢুকে যেতে
দেখেছি। তো সে কারণে কিন্তু আজকে নর্মালি ভুটান ম্যাচে কিন্তু ঠিক 3 নম্বর গেটের সাথেই হচ্ছে এখানে একটা নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছিল, যেটা একটু গেট থেকে এখন অনেকটাই দূরে রাখা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন সেখানে সুশৃঙ্খলভাবে সিরিয়াল করা আছে যে কোন দিক দিয়ে দর্শকরা ঢুকবেন, এবং 2টা এন্ট্রি রাস্তা কিন্তু রাখা আছে, বাম পাশ এবং ডান পাশ দিয়ে। এই 2 দিক থেকে মানুষরা দর্শকরা আসবেন এবং দর্শকরা এসে এই সিরিয়াল দিয়েই ঢুকবেন। এবং আপনি আমার কাছে জানতে চেয়েছেন যে এই একাদশ কেমন হতে পারে, জামাল ভুঁইয়া খেলবে কিনা। হ্যাঁ, ক্যাবরেরার মাথায় কিন্তু যেহেতু সমিত সোম নতুন এই ম্যাচে তার অভিষেক হতে যাচ্ছে, এবং সেই সাথে ফাহমিদুল হামজারা তো আছেনই, এবং সেই সাথে একটা এই সমিত সোমকে কোন জায়গায় খেলানো হবে এটা নিয়ে কিন্তু একটা অনেক আলাপ আলোচনা হচ্ছিল। উনি জামাল ভুঁইয়ের জায়গায় খেলবেন নাকি জামাল ভুঁইয়াকে একটু পিছনে এনে তাকে জামাল ভুঁইয়ের জায়গাটা দেওয়া হবে, নাকি সোহেল রানা বা জামাল ভুঁইয়া যে কোনো একজনের জায়গায় তাকে খেলানো হতে পারে, এরকম একটা কথা আমরা গতকালকে থেকে এবং ভুটান ম্যাচের পর থেকেই কিন্তু শুনতে পাচ্ছি, যখন থেকে সমিত সোম আমাদের সাথে এখানে এসে জয়েন করেছেন। এবং সেই সাথে ক্যাবরেরার মাথায় কিন্তু অবশ্যই পরিকল্পনা একটা থাকবে, কারণ এটা বাংলাদেশের জন্য এটা একটা মাস্ট উইন গেম। এশিয়া গেমের মানে এশিয়া কাপের এই বড় মঞ্চে যদি বাংলাদেশ পার্টিসিপেট করতে চায়, যদি বাংলাদেশ লাল সবুজের পতাকাটা উঁচিয়ে ধরতে চায়, তাহলে কিন্তু এই ম্যাচে জয়ের বিকল্প থাকছে না বাংলাদেশদের সামনে। এই ম্যাচটা যদি তারা জিততে পারে, তারা কিন্তু এশিয়া কাপের পথে অনেকটাই এগিয়ে যাবে। কারণ আমরা যদি গ্রুপের যে পয়েন্টগুলো আছে সেগুলো যদি আমরা পর্যালোচনা, সবাই এখন সমান তালে আছে, সমান পয়েন্ট আছে, যার গোল ব্যবধান কিন্তু খুব বেশি একটা নেই। কিন্তু বাংলাদেশের একটা জিনিস মাথায় রাখতে হবে, ক্লিন শিট তো রাখতে হবেই মাস্ট, সেই সাথে একটু গোলের ব্যবধানটা যদি একটু বাংলাদেশ বাড়িয়ে নিতে পারে, সিঙ্গাপুরের সাথে বা আরেকটা দলের সাথে যে হংকংয়ের সাথে যে ম্যাচটা আছে, সেই ম্যাচে যদি গোলের যে ব্যবধানটা থাকবে সেই একটু বড় ব্যবধানে যদি তারা জয়ী হতে পারে, তাহলে হয়তো মাথায় খুব বেশি একটা মানে চিন্তা থাকবে না এশিয়া কাপে যাওয়ার পথে। আর হামজা, সমিত সোম, ফাহমিদুল তারা আসার পর থেকেই কিন্তু এশিয়া কাপের যে মঞ্চে খেলার যে স্বপ্নটা তারা দেখছে, সেই স্বপ্নের আগে যে প্রস্তুতিমূলক ম্যাচটা খেলেছে বাংলাদেশ, সেখানে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে। হয়তো আমাদের ফিনিশিংয়ে একটু দুর্বলতা ছিল, আমরা জানি সেটা নিয়েই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, নতুন শুরুর গল্প লিখছি। সেই গল্পের ন্যাশনাল স্টেডিয়ামের দ্বিতীয় ম্যাচটাও চাই লাল সবুজ ভক্তদের জামাল হামজারা জয় দিয়ে আনন্দটা আরো বেশি বাড়িয়ে দিক। এই ঈদের যে আনন্দটা আছে, এই আনন্দটা আরো বেশি বাড়িয়ে দিক আমাদের। শাওন, নিশ্চয়ই সেই প্রত্যাশা আমাদের সবারই। রিয়ান, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, হামজা সমিতদের ম্যাচ দেখতে জাতীয় স্টেডিয়ামে আসতে শুরু করেছেন দর্শকরা। আমরা এই বিষয়ে জানবো সহকর্মী রঞ্জন শান্তর কাছ থেকে। শান্ত, এই মুহূর্তে স্টেডিয়াম চত্বরে দর্শক সমাগম কেমন দেখছেন? মাঠে ঢোকার সময় সমর্থকদের কি বেশ লম্বা লাইনে পড়তে হচ্ছে? শাওন, ফুটবলের প্রতি এই প্রেম সবশেষ কবে দেখেছে বাংলাদেশের দর্শকরা, সেটা একটা প্রশ্ন। আমার পেছনে আপনি 1 নম্বর গেটে দেখতে পাচ্ছেন সমিত সোম, হামজা চৌধুরী, তাদের এই মুহূর্তে বড় ব্যানার টানানো আছে। আপনি দর্শকদের কথা বলছিলেন, আমার ফ্রেমে এই মুহূর্তে দর্শক হয়তো কম, তবে ফ্রেমটা একটু ঘোরালেই হাজার হাজার বাংলাদেশি সমর্থক, যারা ফুটবলের সেই যে প্রথম প্রেম 70-এর দশক, 80-র দশক কিংবা 90 দশকের হারিয়ে যাওয়া প্রেম আজকে যেন আরও একবার খুঁজে পেয়েছে। লাল সবুজের পতাকা হাতে আজকে আরও একবার মাঠ মাতাতে দেখতে আসছেন দর্শকরা। এখন পর্যন্ত 1 নম্বর গেটে সাধারণ দর্শকদের জন্য খুলে দেওয়া হয়নি, সংশ্লিষ্টরা ঢুকছেন, মিডিয়া প্রবেশ করতে পারছে, তবে সাধারণ দর্শকরা এখনও প্রবেশ করতে পারেনি। তবে গেটের বাইরে এই মুহূর্তে পতাকা, জার্সি, সাদা লাল, বাংলাদেশের প্রতি ভালোবাসা নিয়ে প্রত্যেকেই এক হয়েছেন। আমরা একটু প্রতিক্রিয়া জানার চেষ্টা করব। এই ম্যাচ নিয়ে কতটা এক্সাইটেড? অনেক এক্সাইটেড। গত 3-4 দিন যাবৎ খেলা দেখার জন্য মুখিয়ে ছিলাম, সর্বশেষ আজকে মাঠে আসতে পারছি, শুক্রিয়া। বাংলাদেশ ফুটবল টিমের জন্য অনেক অনেক শুভকামনা। আমার একটাই দাবি থাকবে, তাদের যেন সেরাটা দিয়ে আজকে এই খেলাটা আমাদেরকে ভালো একটা খেলা উপহার দেয়। লাল সবুজের পতাকা বহন করছেন আজকে হামজা সুমিত্রা, সেই পতাকার জন্যই লড়বে, কতটা আশাবাদী? ইনশাআল্লাহ আমরা 100% আশাবাদী। আমরা জানি বাংলাদেশ আজকে বিজয় সুনিশ্চিত করে মাঠ থেকে বের হবে। টিকিট পেতে কোনো সমস্যা হয়েছে কিনা, কিংবা এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা দেখছেন কিনা মাঠে প্রবেশ করার জন্য? কি বলা হয়েছে আপনাদের এখন পর্যন্ত? আমরা টিকিট পাই না এখনো, আমরা সেই সকাল থেকে আইসা দাঁড়াই রয়েছি, টিকিট পাই নাই সকালে। আপনি পেয়েছেন? জি, অনলাইনে টিকিট পেয়েছি। খেলা নিয়ে কতটা এক্সাইটেড? মানে আজকে আমি শতভাগ আশিত যে আজকে বাংলাদেশ জিতবে, অবশ্যই জিতবে ইনশাল্লাহ। আমরা বিগত অনেক দিন ধরে দেখতেছি বাংলাদেশ ফুটবল টিমটা অনেক ইয়েতে আসে, এখন হামজা চৌধুরী আসছে, বাংলাদেশ টিমটা আসলে অনেক
অন্য লেভেলে চলে গেছে আর কি। আমরা একটা আশা আর কি বাংলাদেশ যেন জিততে পারে আর কি, এটাই প্রত্যাশা অনেক বেশি বাড়িয়েছে হামজা, সমিত কিংবা এই নতুন বাংলাদেশের। এবং যেমনটা বলছিলাম, এরকম তো এর আগে দেখা যায়নি। এবং গলায় আমরা দেখি যে লাল সবুজের পতাকা, কপালে লাল সবুজের পতাকা, গায়ে বাংলাদেশের হোম সাদা জার্সিটা কিংবা লাল জার্সিটা পরে সবাই এসেছেন এই মুহূর্তে স্টেডিয়ামের প্রত্যেকটা গেটে দর্শকদের ভিড়। এবং আপনি সিরিয়ালের কথা বলছিলেন, কতটা লম্বা লাইন, এখনও সেই লাইন ধরে দাঁড়ানোরও সুযোগ হয়তো হয়নি, তবে রাস্তায় যতদূর চোখ যাচ্ছে শুধু দর্শক আর দর্শক। আমরা ঠিক এই মুহূর্তে দেখছি বাংলাদেশের দর্শক। সবশেষ বাংলাদেশের ফুটবলে এরকম উত্তেজনা দেখা গেছে কবে? আমার ঠিক আসলে মনে পড়ে না, কারণ আজকে হচ্ছে যে যেরকম একটা এনভায়রনমেন্ট, এটা আসলে মানে চিন্তার বাইরে। যদিও মানে আশা আছে যে হ্যাঁ, মানে এখনও তো মাত্র বাজে হচ্ছে 2:11, যত সময় বাড়বে আরও লোকজন আসবে, কারণ যেহেতু জ্যাম প্যাকড গ্যালারি হবে। শাওন, যেমনটা শুনছিলেন যে প্রায় 5 ঘন্টা এখনও বাকি খেলা শুরু হতে, তবুও দর্শকদের এই উত্তেজনা, এই উন্মাদনা, আসলে এই জেনারেশন তো এভাবে ফুটবলের ইমেজটা কিংবা আবেদনটা দেখেনি। তবে আজকে দেখতে পেরে সেটা অন্যরকম অভিভূত সবাই। আবার একটু প্রতিক্রিয়া জানবো, কি প্রত্যাশা, স্কোর কি হতে পারে? অবশ্যই তো জেতার প্রত্যাশা আছে, বাংলাদেশ জিতবে, এটাই আমাদের প্রত্যাশা। 2-0 হবে, 2-0 গোলে জয়ের প্রত্যাশা দেখছেন অনেকেই, এবং খেলাটা উপভোগ করতে এসছেন সবাই। সুতরাং ফুটবলটা জিতে যাক, দিন শেষে বাংলাদেশের পক্ষে কিছু আসুক। এই আজকের ম্যাচ থেকে বাংলাদেশের ফুটবলে নতুন সূর্যোদয় হোক, সেটাই এখন পর্যন্ত প্রত্যাশা। শাওন, অনেক ধন্যবাদ শান্ত আপনাকে। দর্শক, বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে নিরাপত্তা নিশ্চিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই বিষয়ে একটু জেনে নেব। সহকর্মী মেহেদি নাইম এখন সঙ্গে যুক্ত হচ্ছেন। নাইম, ম্যাচের নিরাপত্তা নিশ্চিতে এবং দর্শকের চাপ সামলাতে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন সংশ্লিষ্টরা? শাওন, উৎসব ততটাই সুন্দর হয় যতটা নিরাপত্তা ব্যবস্থাটা ভালো থাকে। বাফুফে এই যে আজকের এই বিগ গেম, এই জন্য কিন্তু প্রায় মাসখানেক ধরেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জোরদার দিয়েছিল। আমরা গতকাল দেখেছি যে ঘন্টা 2 সোয়াত, তারপরে হচ্ছে গিয়ে সেনাবাহিনী, তারপর হচ্ছে বম ডিসপোজাল ইউনিট, সবাই কিন্তু আসলে মহড়া দিয়েছে জাতীয় স্টেডিয়ামে। সেই এখন পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা কিন্তু সন্তুষ্টজনক। দর্শকরা অপেক্ষা করছে স্টেডিয়ামে সুশৃঙ্খলভাবে ঢোকার জন্য। আমরা এই মুহূর্তে একটু কথা বলবো আসলে নিরাপত্তা ব্যবস্থাটা কেমন সেটা নিয়ে। আপনারা আজকে তো একটা বিগ গেম, আপনাদের উপরেও অনেক বেশি দায়িত্ব যে কতটা সুন্দরভাবে পরিপাটিভাবে স্টেডিয়ামে খেলাটা দেখা যায় এবং দর্শকদের সমর্থক যোগানো যায়। আপনারা আসলে কতটা আশাবাদী নিরাপত্তা ব্যবস্থা নিয়ে? অনেকটা আশাবাদী ভাই, নিরাপত্তা অনেক ভালো দিচ্ছে ভাই, কোনো নাই, কোনো খেলা নিয়ে অনেক প্রত্যাশা আছে ভাই, ইনশাল্লাহ উইন হবে। আপনাদেরকে বলা হয়েছিল যেন কোনো ব্যাগ কিংবা লাঠি এগুলো নিয়ে প্রবেশ না করতে, এখন পর্যন্ত আমরা সেগুলো দেখতে পাচ্ছি না। এই যে সামনেও এই অব্যাহত থাকবে কিনা এই নিয়মগুলো? অবশ্যই আমরা নিয়ম শৃঙ্খলা বজায় রাখবো, এগুলো আমরা ব্যবহার করবো না। নিয়ম লেখা আছে, আমরা সব কন্টিনিউ মেনে চলছি, আমাদের এই নিয়ে আর কোনো ইয়ে নেই। টিকিট নিয়ে একটু জানতে চাবো যে আসলে টিকিট তো আপনারা আসলে খুব কষ্ট করে পেয়েছেন, আপনারা লাকি পারসন। টিকিট, আপনার টিকিট যেন অন্য কেউ না নিয়ে ঢুকতে পারে, এই বিষয়টা আসলে সবাইকে সচেতন হওয়ার অনুরোধ জানাবেন কিনা? অবশ্যই, আমি চাই যে একজনের টিকিট যেন অন্য কেউ যাতে এরা স্ক্যানার মাধ্যমে যাতে না ঢুকতে পারে। যেহেতু অনেকে কিন্তু আছে যে বলে যে ভাই একটা ছবি তুলতে চাই, ছবি তোলার পরে কিন্তু এরা স্ক্যান করে আগে কিন্তু এরা ইয়ে করে ফেলে, ঠিক আছে? তো আমরা চাই যে সবাই সতর্ক থাকার জন্য, যার যার টিকিট যার নিজের কাছে থাকার জন্য। দর্শকরা যেমনটা বলছিল, আসলে ব্ল্যাক টিকিট, আমাদের মাঝে দুজন আপু আছেন যারা আসলে ফুটবল দেখতে এসেছেন ঈদের ছুটিতে, নিশ্চয়ই পরিবার নিয়ে। কেমন লাগছে এই যে আজকে পরিবার পরিজনীয় ফুটবল দেখতে এসেছেন? আমি জানি এটা কি আপনার প্রথম ফুটবল ম্যাচ দেখা কিনা? হ্যাঁ, এটাই প্রথম, খুবই ভালো লাগছে। কিন্তু আমার মনে হয় যে 2টার থেকে নাকি ঢুকানো শুরু হওয়ার কথা, 2টার উপরে বাজে এই গরমে, মানে এত মানুষের মধ্যে, এটা খুবই কষ্ট লাগছে আমাদের মনে হয় যে যদি আসলে 2টা থেকে ঢুকানো শুরু হওয়ার কথা বইলা থাকে, তাহলে তাদের উচিত আমাদের এখনই ঢুকানো শুরু করা। কারণ এখানে সবারই কষ্ট হচ্ছে, শুধু আমাদের না, সবারই কষ্ট হচ্ছে এই গরমের মধ্যে, সবারই কষ্ট হচ্ছে। এইটাই শুধু একটা খারাপ লাগছে, তাছাড়া ওভারঅল ভালোই লাগছে। কারণ প্রথম খেলা দেখা, হামজা চৌধুরীকে দেখবো সামনাসামনি, এর জন্য ভালো লাগছে। ইনশাআল্লাহ জানতে যাবো যে দর্শকদের এই যে আজকে যে সুশৃঙ্খলভাবে আপনারা দাঁড়িয়ে আছেন, একটু বিরক্তি কাজ করছে কিনা, নাকি বাংলাদেশের জন্য আরো ত্যাগ স্বীকার করতে আপনারা প্রস্তুত? অনেক ভালো লাগতেছে, কোনো বিরক্ত ফেস করছি না আমরা, বা ফিল হচ্ছে না আমাদের কাছে ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একটু বলবেন, কেমন দেখলেন এখন? নিরাপত্তা ব্যবস্থা আলহামদুলিল্লাহ আমরা স্যাটিসফাই, ইভেন আমরা ছাড়া আরো যারা আছেন ওরা স্যাটিসফাই, কোনো সমস্যা নেই, সবকিছু ঠিকঠাক আছেন।
একটু জানিয়ে দেব দর্শকদের যে এখানে কিন্তু অনেকগুলো গেট আজকে প্রস্তুত আছে, যে গেটগুলো যেন সুস্বাভাবিকভাবে দর্শকরা খেলা ঢুকতে পারে। এবং গত ম্যাচে, ভুটান ম্যাচে আমরা দেখেছিলাম যে দর্শকরা কিন্তু আপনার ভাঙচুর করেছিল গেট, সেই অবস্থা আজকে নিশ্চয়ই হবে না। তো নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জাতীয় স্টেডিয়াম থেকে এই ছিল আমার কাছে সবশেষ সাউন্ড। ফিরছি আপনার কাছে স্টুডিওতে। মেহেদী নাইম, অনেক ধন্যবাদ আপনাকে। 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 7:21 হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানে তাকে স্বাগত জানান যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম। এর আগে সোমবার সন্ধ্যা 7:30টায় তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। সফরে বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। 11 জুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ডক্টর ইউনূস। ওই দিন রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স চ্যাথাম হাউসে একটি বিশেষ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা, যেখানে তিনি বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতি, গণতান্ত্রিক উত্তরণ এবং ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। লন্ডনে ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠকে রাজনৈতিক সংকটের সমাধান দেখছে বিএনপি। ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে যে কোনো সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার দিয়েছে দলের স্থায়ী কমিটি। বিএনপি মহাসচিব এই বৈঠককে রাজনীতির টার্নিং পয়েন্ট উল্লেখ করে ভোটের জন্য এপ্রিল মাস উপযুক্ত নয় বলে মন্তব্য করেন। গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে কথা বলেন সমসাময়িক অন্যান্য বিষয় নিয়েও। দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘদিন থাইল্যান্ডে চিকিৎসা শেষে ঈদের আগের দিন দেশে ফেরা মির্জা ফখরুলের স্বাস্থ্যের খোঁজ নেন সাংবাদিকরা। পরে মির্জা ফখরুল কথা বলেন শুক্রবার সকালে লন্ডনে হতে যাওয়া ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠক নিয়ে। বৈঠকটি নিয়ে আশাবাদী বিএনপি মহাসচিব বলেন, চলমান রাজনৈতিক সংকট সমাধানে এটি হবে নতুন দিগন্তের সূচনা। এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে আপনার কি, যদি সবকিছু সঠিকভাবে চলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেকগুলো সহজ হয়ে যেতে পারে, নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে। দিস ইজ এ প্রপার টাইম অ্যান্ড প্রপার ভেন্যু, প্রপার প্লেস, যেটাতে একটা নতুন একটা দিগন্তের উন্মোচন হতে পারে। দলের তরফ থেকে আমরা আমাদের একজন চেয়ারপারসনকে সম্পূর্ণ যেটাকে বলে যে অথরিটি দিয়েছি। এপ্রিল মাস জাতীয় নির্বাচনের জন্য কেন উপযুক্ত সময় নয় তাও ব্যাখ্যা করেন বিএনপি মহাসচিব। টাইম ইজ নট গুড ফর ইলেকশন। আপনার রোজার মাস, রোজা শেষ হবে, ঈদ শেষ হবে, তার কয়েকদিন পরে নির্বাচন। আপনি ভাবেন গোটা রোজার মাসটা ক্যান্ডিডেটদের কি অবস্থা হবে, পলিটিক্যাল ওয়ার্কারদের কি অবস্থা হবে। আমি তো নিজে এখনই চিন্তিত যে প্রত্যেক দিন আমাকে ইফতার পার্টি করতে হবে। অনেকে চিৎকার করি আমরা সবাই যে আপনার অর্থের কমাতে হবে এবং এর কমাতে হবে, এটা তো বাড়বে। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, গরম, প্রচণ্ড গরম সেই সময়। জাতীয় ঐক্যে গুরুত্ব দিয়ে মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো কাজের পরিধি সীমিত করার পরামর্শ দেন। দলীয় নীতি অনুযায়ী বিএনপি সংস্কারের প্রস্তাবে সমর্থন দিচ্ছে বলেও জানান তিনি। আপনি কালকে নির্বাচন করতে পারেন, আমরা কালকে রেডি। কারণ হচ্ছে বিএনপি নির্বাচনের দল, এটা নির্বাচন করেই ক্ষমতায় যেতে চায়। এই যে আপনার অনেকেই, ভাই আমি তো বিপ্লবী দল নই। জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি নিয়ে মতামত জানান বিএনপি মহাসচিব। কথা বলেন আওয়ামী লীগবিহীন ভোট নিয়েও। আওয়ামী লীগ তো নাই, আওয়ামী লীগ বিশ্বাস করে পার্টি হিসেবে যে গণতন্ত্রকে গণতন্ত্রের মতো চলতে দেওয়া উচিত। এছাড়া তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আসার কথা জানান মির্জা ফখরুল। ঈদ মোবারক এগেইন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। করিডোর ইস্যুতে সরকারের দায়িত্বশীলদের ভিন্ন ভিন্ন বক্তব্য বিভ্রান্তি তৈরি করেছে বলে মনে করেন বিশ্লেষকরা। কারো কারো মত, প্রধান উপদেষ্টার সবশেষ বক্তব্যেও বিষয়টি পুরোপুরি পরিষ্কার হয়নি। সাধারণ মানুষ ও রাজনৈতিক দলগুলোকে আস্থায় আনতে বিষয়টি স্পষ্ট করা উচিত। রোহিঙ্গা সংকট সমাধানে সরকারের কোনো উদ্যোগ থাকলে তাও প্রকাশ করা উচিত। রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় গলার কাটা। রাখাইনে বিদ্রোহীদের শক্ত অবস্থান তা আরও বাড়িয়েছে। রাজপথ থেকে গণমাধ্যমের আলোচনার টেবিলেও বিতর্কের ঝড় তুলেছে মানবিক করিডোর। পক্ষে বিপক্ষে ভূ রাজনীতির সমীকরণ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
সরকারের পররাষ্ট্র উপদেষ্টা, প্রেস সেক্রেটারি, জাতিসংঘের প্রতিনিধি সহ দায়িত্বশীলদের বক্তব্যের পর তা আরও ডালপালা ছড়িয়েছে। সবশেষ প্রধান উপদেষ্টা জানালেন, করিডোর নিয়ে অপপ্রচার চলছে। রাখাইনের জন্য বাংলাদেশ করিডোর দিয়ে দিয়েছে বলে একটা অপপ্রচার চালানো হচ্ছে। তার এই বক্তব্যে কতটা পরিষ্কার হলো করিডোর বা প্যাসেজ নিয়ে বাংলাদেশের অবস্থান? কোনো কথার সাথে কোনো কথার মিল নাই। এক ধরনের পরস্পর বিরোধিতা করেছেন তারা, এবং এটা করে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছেন যে সম্পূর্ণভাবে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। প্রধান উপদেষ্টা মহোদয় যে বক্তব্যটা দিয়েছেন তার মধ্য দিয়ে রাজনৈতিক উপাদানটার জবাব আমরা হয়তো পেলাম, কিন্তু এখানে একটা আইনগত বিষয়ও আছে। মিয়ানমারের সাথে আমাদের সম্পর্কের বিষয়, জাতিসংঘের সাথে আমাদের সম্পর্কের বিষয়, কাজে এই বিষয়গুলো সম্পর্কেও কিন্তু স্পর্শকাতরতা আছে, এবং সেই ক্ষেত্রে আছে বলেই সেগুলো নিয়ে পরিষ্কার করা উচিত। দেশে বিদেশে বিশ্লেষকরা বলছেন, মানবিক করিডোর বা প্যাসেজ আলোচনা সরকারই শুরু করেছে, তাই সকলের আস্থা অর্জনে সরকারকেই পরিষ্কার করতে হবে। তাদের মতে ভূ রাজনৈতিক সিদ্ধান্তের প্রভাব দীর্ঘমেয়াদী, তাই বড় সিদ্ধান্ত নেয়ার আগে সবার মতামত নেওয়া জরুরি। এখন কেউ যদি মনে করেন যে এই সরকারটা কেয়ারটেকার গভর্নমেন্টের মতো শুধুমাত্র 3 মাসে এসে নির্বাচন আয়োজনের জন্যই তারা আছেন, তাহলে আমার ধারণা এখানে বোধহয় একটু ব্যাখ্যাগত সমস্যা থাকতে পারে। এই সরকারটা অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু তারা অনেক দায়িত্বই স্বাভাবিক সরকারের মতোই পালন করছেন। তবে যে বিষয়গুলোতে বিশেষ গুরুত্ব রাখে, জাতীয় স্বার্থের বিষয়গুলো জড়িত থাকে, সেখানে বোধহয় একটুখানি সাবধানতা অবলম্বন করাটাই আমার মনে বুদ্ধিমানের কাজ। বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমান্ত 271 কিলোমিটারের, অন্যদিকে ভারতের সাথে রয়েছে 4156 কিলোমিটারের সীমান্ত সম্পর্ক। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরছেন হাজিরা। বেলা 11:30টায় 374 জন হাজিকে নিয়ে দেশে ফিরেছে প্রথম ফ্লাইট। ধর্ম মন্ত্রণালয় জানায় 8 জন জামারায় পাথর নিক্ষেপের মাধ্যমে শেষ হয় হজের আনুষ্ঠানিকতা। ভোর 4:15টায় জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটটি ছেড়ে আসে। আজ 12টি ফ্লাইটে দেশে ফিরবেন 4904 জন হাজি। এর মধ্যে ফ্লাইনাসের 6টি, সাউদি আর 5টি এবং বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট রয়েছে। আগামী 10 জুলাই হজের ফিরতি ফ্লাইট শেষ হবে। এবছর বাংলাদেশ থেকে মোট 86,958 জন হজ পালনের জন্য সৌদি আরব যান। 222টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরবেন তারা। দর্শক, এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। বিস্তারিত জেনে নেব তার কাছ থেকে। সবুজ, প্রথম ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন, হজ পালন শেষে তাদের অনুভূতি কি জানতে পেরেছেন কিনা? শাওন, তার আগে একটু সংশোধন করে দেই। প্রথম যে হজ ফ্লাইট, অর্থাৎ হজের জন্য যেই ফ্লাইটগুলো নির্ধারিত, সেই ফ্লাইটটি, প্রথম যে ফ্লাইটটি ফ্লাইনাসের, সেটি কিছুক্ষণ আগে 2:05 দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করে, এবং তার আগে 11:30টার দিকে একটি বিমানে করে, বাংলাদেশ বিমানের একটি বিমানে, যেগুলো মূলত সৌদিতে রেগুলার যাতায়াত করে, সেই ফ্লাইটে কিছু যাত্রী বা হজ যাত্রী ফিরেছেন। কিন্তু নির্ধারিত যেই হজ ফ্লাইট, সেই হজ ফ্লাইট মূলত কিছুক্ষণ আগে ফ্লাইনাসের ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে নেমেছে, এবং হাজিরা এখনো বের হয়নি। তাদের আগে যারা নেমেছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে তাদের হজ পালন একটি তাদের আকাঙ্ক্ষার জায়গা ছিল। সেই জায়গা থেকে হজ ভালোভাবে আল্লাহর ঘরে হজ পালন শেষ করতে পেরেছেন, এবং খুব ভালো ব্যবস্থাপনার মধ্য দিয়ে শেষ হয়েছে, এবং দেশে ফিরেছেন সুস্থভাবে। এটি আল্লাহর কাছে তারা শুকরিয়া আদায় করেছেন, এবং তারা বলছেন যে মূলত মক্কায় গিয়ে তারা দেশ, জাতি এবং মুসলিম বিশ্বের জন্য দোয়া কামনা করেছেন। সব জায়গায় যেন আসলে শান্তি প্রতিষ্ঠা হয়, সেই দোয়া করেছেন। মানুষের মধ্যে যেন শান্তি প্রতিষ্ঠা হয়। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। পাশাপাশি লম্বা ছুটি থাকার কারণে এখনও ঢাকা ছাড়ছেন অনেকে। রাজধানীর কমলাপুরে সকাল থেকেই নিয়মিত বিরতিতে ছেড়ে যাচ্ছে ট্রেন। ঈদের ছুটি আরও কিছুদিন বাকি থাকায় এখনও ঢাকা ছাড়ছেন অনেকে। ঢাকায় ফেরার থেকে ঢাকার বাইরে যাবার যাত্রীর সংখ্যাই বেশি দেখা গেছে। তবে চাপ কম থাকায় নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন বলে জানান যাত্রীরা। প্রিয়জনের সাথে ঈদ শেষে এবার ঢাকায় ফেরার পালা।
কমলাপুর রেলওয়ে স্টেশনে সকাল থেকে একে একে পৌঁছাতে থাকে বিভিন্ন গন্তব্য থেকে ছেড়ে আসা ট্রেন। যাওয়ার সময় একটু জ্যাম ছিল, কিন্তু আসার সময় খুব কমফোর্টলি আমরা ঢাকা চলে আসছি আর কি। 1-1.5 ঘন্টা লেট হয়েছে, আর গরমে তো বাচ্চাদের নিয়ে অনেক কষ্ট হয়েছে, প্লাস মনে করেন যে গরমে অনেক ভোগান্তি হয়েছে। ইনশাআল্লাহ এখন ছুটি কাটে আসলাম, এখন বাকি পরবর্তীতে যা কাজ হবে তো ইনশাআল্লাহ অনেক সুন্দরভাবে হবে আর কি পুরো দমে। আগেভাগে ফেরায় সফর ছিল নির্বিঘ্ন। রেলের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি জানালেন যাত্রীরা। অনেক মজা হয়েছে এবার, আর এমনি যানজট মানে ওরকম ছিল না, খুব ভালোভাবে আসতে পারছি, এমন কোনো সমস্যা হয়নি। 4-5 দিন একটা ছুটি কাটিয়ে আসলাম, এখন আবার নতুন উদ্যমে আবার অফিসে জয়েন করে কাজ শুরু করতে হবে। সরকারি ছুটির হিসেবে বাকি রয়েছে আরও দিন 4। এই সময়টা নিজেদের মতো করে কাটাতে ঢাকা ছাড়ছেন অনেকেই। আমরা 15 দিনের ছুটি পেয়েছি, এখন নাটোর যাচ্ছি শ্বশুরবাড়িতে ঘুরতে। বন্দর যাব, ওখানে একটু প্লেন দেখাবো, আবার চলে আসবো। কখনো ট্রেনে উঠে নাই তো, ট্রেনে উঠানোর জন্যই। ঈদ যাত্রায় এবার কোনো শিডিউল বিপর্যয়ে পড়তে হয়নি যাত্রীদের। দাবি স্টেশন মাস্টারের, ফিরতি যাত্রায়ও কোনো বিড়ম্বনা হবে না বলে আশা তার। প্রায় 80% ট্রেন আমাদের 18-19টা ট্রেন গতকালকে ঢাকায় আসছে এবং প্রায় 20টির মতো ট্রেন ঢাকা থেকে ছেড়ে গেছে। এই প্রত্যেকটা ট্রেনই আপনার বেশি সঠিক সময়ে ঢাকা থেকে ছেড়ে গেছে, কোনো বিলম্ব বা শিডিউল বিপর্যয় ঘটে নাই। বাস টার্মিনালেও ঢাকায় ফেরা যাত্রীদের তেমন চাপ নেই। পথের ভোগান্তি এড়াতে আগেভাগে আসছেন অনেকে। রাস্তায় কোনো জ্যাম নাই, ফাঁকা রাস্তা, হয়তো আর একটু কম লাগতো, ভালো গাড়ি দিতে হয়তো। আলহামদুলিল্লাহ খুবই ভালো, অনেক অনেক আনন্দিত। গরম হলেও আমি অনেক সেফ আছি আর কি। শুক্র শনিবার থেকে সবাই হয়তো ফেরত আসতে ট্রাই করবে, তো তখন অনেক জ্যাম থাকবে। 8 ঘন্টা 10 ঘন্টার মতো হচ্ছে গেছি, আর আসছি আজকে 3 ঘন্টা। তবে ফেরার পথেও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন কেউ কেউ। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণহত্যা ও আহতের মামলায় আসামিদের নাম বেশি থাকায় তদন্তে বিঘ্ন ঘটছে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা সহ কয়েকটি থানা পরিদর্শন করেন তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের মামলায় আসামির সংখ্যা অনেক, এর মধ্যে অনেক নির্দোষ ব্যক্তিকেও আসামি করা হয়েছে। তাই প্রতিটি ঘটনা তদন্ত চলছে, প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনা হবে, নির্দোষরা যেন সাজা না পায় সেই ব্যবস্থা করা হবে। পুলিশের সংস্কার বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে কাশিমপুর কারাগার পরিদর্শন করেন তিনি। পুলিশের সংস্কারটা একটা কন্টিনিউয়াস হচ্ছে। আমরা দেখবেন এই কিছুদিনের ভিতরেই আমরা এখানে পাইলট একটা প্রজেক্ট নেওয়া হয়েছে। আপনারা সবসময় বললেন জিডি এবং ওই মামলা পুলিশ নিতে চায় না, এই জন্য এটা অনলাইনেই দিতে পারবে। অনেক নির্দোষী লোকেরও আপনার আসামি করে দিচ্ছে, এই জন্যই কিন্তু ইনভেস্টিগেশন দেরি হচ্ছে। এই জন্য আমরা দেখব যে দোষী তারা আমরা শাস্তির আওতায় নিয়ে আসবো। ঈদের চতুর্থ দিনেও জমজমাট পর্যটন কেন্দ্রগুলো। এই বিষয়ে বিস্তারিত জেনে নেব। কক্সবাজার থেকে এখন যোগ দিচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, ঈদের তো বেশ লম্বা ছুটি, সৈকতে আজকে পর্যটকদের ভিড় কেমন দেখছেন? ঈদের ছুটি মানে ঘুরতে হবে, আর এই ঘোরার জন্য অবশ্যই কক্সবাজার সবচেয়ে বেটার একটা জায়গা। সেই হিসেবে কক্সবাজারে লাখো পর্যটকের সমাগম আমরা দেখছি। একেবারে আমি যে পয়েন্টটা আছি এটি হচ্ছে কক্সবাজারের কলাতলি পয়েন্ট, যেখানে সবচেয়ে কম পর্যটক থাকে। সেখানেও আমরা বেশ পর্যটকের উপচে পড়া ভিড় দেখছি। আর হচ্ছে আমি যে পয়েন্টে আছি এই পয়েন্টেই গতকালকে 2 জনের মৃত্যু হয়েছে, বেসে গিয়েছিল বাবা এবং ছেলে। আমরা যতটুকু জানতে পেরেছি এখানে একটি ক্যানেল আছে, বেশ কয়েকটি ক্যানেল সৃষ্টি হয়েছে যেগুলো আসলে ভাটার সময় দেখা যায়। এই ক্যানেলেই পড়ে অনেকের অসাবধানতাবশত অনেকেই জানে না এখানে মৃত্যু হয়। আর হচ্ছে সিসেফ লাইফগার্ডের যারা এখানে সদস্য আছেন তাদেরকেও আমরা দেখছি পর্যটকদেরকে সতর্ক করছেন যাতে কেউ দুর্ঘটনার শিকার না হয়। অনেক বড় বড় ঢেউ দেখছি, কিন্তু ঢেউয়ের বাইরে অনেক পর্যটক কিন্তু কৌতূহলবশত চলে যাচ্ছে, আসলে বন্ধুবান্ধব নিয়ে আসছে। এই সময় যদি একটু সুন্দর মুহূর্ত কাটানো যায়, কিন্তু সুন্দর মুহূর্তটা আবার বিষাদে পরিণত হয়ে সেই জন্যই মূলত বারবার প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে যে যাতে সবাই সতর্কতা অবলম্বন করেই কক্সবাজারের এই বিচে গোসল করতে নামে। শাওন।
হেসান, ধন্যবাদ আপনাকে। টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। আন্দোলন দমনে আরও কঠোর অবস্থান নিয়েছে নিরাপত্তা বাহিনী। ন্যাশনাল গার্ডের সেনা সংখ্যা দ্বিগুণ করে আরও 2000 সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কড়াকড়ি উপেক্ষা করে রাজপথে শত শত মানুষ। নিরাপত্তা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে বিক্ষুব্ধ জনতা। সময়ের সাথে সাথে আন্দোলন ছড়িয়ে পড়েছে অন্যান্য শহরেও। লস অ্যাঞ্জেলেসে আরও কঠোর অবস্থানে সেনা পুলিশ, তবুও বেপরোয়া বিক্ষোভকারীরা। চতুর্থ দিনে গড়িয়েছে ট্রাম্প প্রশাসনের অভিবাসী বিরোধী নীতি ও অভিযানের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ। তোপের মুখে ফেডারেল সরকারের পদক্ষেপ। আন্দোলনকারীদের দমনে হিমশিম দশা নিরাপত্তা বাহিনীর। সোমবার শহরের বিভিন্ন স্থানে মোতায়েন করা হয় অতিরিক্ত দাঙ্গা পুলিশ। ফেডারেল ভবন ও কর্মীদের নিরাপত্তায় সক্রিয় রাখা হয় প্রায় 700 মেরিন সেনা। পূর্ব ঘোষিত ন্যাশনাল গার্ডের 2000 সেনার সংখ্যা বাড়িয়ে 4000 করার ঘোষণাও দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবুও দমন করা যাচ্ছে না বিক্ষোভকারীদের। আমরা অপরাধী না, খেটে খাওয়া মানুষ। প্রেসিডেন্টের ময়লা ফেলার ঝুড়ি না। উনি কি আমাদের ধ্বংস করে আমেরিকাকে মহান বানাতে চাইছেন? আসলে উনি তো আমেরিকাকেই ধ্বংস করছেন। নাচে গানে ক্ষোভ প্রকাশ। সরকারি দমন পীড়নের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান জানাতে আতশবাজি। নানা অভিনব কায়দায় প্রতিবাদ জানান অনেকে। চতুর্থ দিনেও নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। ফেডারেল ডিটেনশন সেন্টারের সামনে মানব ঢাল তৈরি করে ন্যাশনাল গার্ডের সেনারা। আন্দোলনকারীদের পিছু হটাতে ছোড়া হয় ফ্ল্যাশ ব্যাং ও রাবার বুলেট। ব্যবহার করা হয় গ্যাস ক্যানিস্টার। নিজে আমেরিকান হওয়া সত্ত্বেও অভিবাসীদের পাশে দাঁড়িয়েছি, কারণ এটা আমার দায়িত্ব। ট্রাম্পকে নিয়ে চরম বিরক্ত আমরা। শুধু শান্তিতে থাকতে চাই। এই দেশটাকে খুব ভয়ানক লাগছে এখন। একমাত্র আসার জায়গা হলো আমরা সবাই একসাথে পথে নেমেছি। এত কিছুর পরও অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে দাবি প্রেসিডেন্ট ট্রাম্পের। পরিস্থিতি গুরুতর হলেও ন্যাশনাল গার্ডের সেনারা তা ভালোভাবে নিয়ন্ত্রণ করেছে। পাশাপাশি পুলিশও কঠোর পরিশ্রম করেছে। যদিও পুলিশদের নীতিগতভাবে সাবধান থাকার নির্দেশনা দেওয়া হয়েছিল, আমি তাদেরকে বলেছি কেবল সঠিকভাবে দায়িত্ব পালন করতে। দিন গড়ানোর সাথে সাথে লস অ্যাঞ্জেলেসের গণ্ডি পেরিয়ে বিক্ষোভ ছড়িয়েছে অন্যান্য শহরেও। নিউ ইয়র্ক থেকে টেক্সাস, ওহাইও থেকে ইলিনয়। প্রতিবাদের ঢেউ উঠেছে মার্কিন মুল্লুকের নানা প্রান্তে। ছড়িয়েছে সহিংসতাও। রেজবানা সায়মা, যমুনা নিউজ। মেঘালয়ে হানিমুনে গিয়ে স্ত্রীর হাতে স্বামীর খুনের ঘটনায় ভারত জুড়ে চলছে তোলপাড়। স্ত্রীর অবৈধ প্রেমের বলি হতে হয়েছে স্বামী রাজা রঘুবংশীকে। পুলিশের প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে এই তথ্য। রোমহর্ষকে হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেককেই এখন পুলিশের হেফাজতে। পারিবারিকভাবেই 4 হাত এক হয়েছিল রাজা ও সোনম রঘুবংশীর। ইন্দোরের বাসিন্দা এই নবদম্পতি মধুচন্দ্রিমার জন্য বেছে নিয়েছিলেন ভারতের উত্তর পূর্বের মেঘের রাজ্য মেঘালয়কে। তবে হানিমুনে গিয়ে নৃশংসভাবে খুন হন রাজা রঘুবংশী। গেল 20 মে স্ত্রীকে নিয়ে মেঘালয়ের উদ্দেশ্যে পাড়ি দেন রাজা। 23 মে তারা পৌঁছান চেরাপুঞ্জিতে। সেদিন থেকেই নিখোঁজ ইন্দোরের ব্যবসায়ী রাজা। 11 দিন পর 2 জুন রাজার মরদেহ উদ্ধার হয় সোহরার একটি খাদের নিচ থেকে। রাজার দেহ উদ্ধার হলেও তার স্ত্রী সোনম যেন কর্পূরের মতো উবে গিয়েছিলেন। তার সন্ধানে বিভিন্ন জায়গায় শুরু হয় তল্লাশি। 17 দিন পর রাজার মৃত্যু রহস্য সম্পূর্ণ অন্যদিকে মোড় নেয়। রাজাকে খুনের দায় স্বীকার করে উত্তরপ্রদেশে আত্মসমর্পণ করেন স্ত্রী সোনম। একে একে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। পুরনো প্রেমিক রাজ কুশওয়াহার যোগসাজশে সোনম এত বড় কাণ্ড ঘটিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। 3 ভাড়াটে খুনিকেও নিয়োগ দিয়েছিল প্রেমিক যুগল। প্রথমে রাজার মরদেহ খুঁজে বের করেছি। একে একে 4 জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। সোনম এবং রাজের মাঝে যোগাযোগ আছে তার প্রমাণ পেয়েছি। দ্রুত তদন্ত শেষ করা হবে। রাজা পুলিশের দুর্ধর্ষ অভিযানে আটক করা হয় সোনমের প্রেমিক রাজ কুশওয়াহাকে। মধ্য ও উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গা থেকে আটক করা হয় 3 ভাড়াটে খুনিকেও। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ। আর এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।